সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের আলোচনা শুনছেন। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ, সংস্থার চেয়ারম্যান, এবং আমার পাশে আছেন সংস্থার মহাসচিব জনাব শাহজাহান অরুণ। আমরা আলোচনা করছি আপনাদের সামনে নারীর মর্যাদা, নারীর অধিকার নিয়ে। ইতিপূর্বে কন্টেন্টগুলোতে অনেক তথ্য আপনাদেরকে দিয়েছি। এখন যে বিষয়টি আপনাদের সামনে জানাতে চাই সেটা হচ্ছে, যে কথাটি আমরা আগের কন্টেন্টে বলেছিলাম, যে শুধুমাত্র নারীর অধিকারের প্রশ্ন উঠলে, নারী নির্যাতনের প্রশ্ন উঠলে পুরুষের দিকে আঙুল তোলা হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা ছেলে যখন বিবাহ করে আনে নতুন নববধূকে, সেই মেয়েটিকে কিন্তু এনে তার বাড়িতে তার মা এবং তার বোনের কাছে রাখে। ছেলেটি হয়তো কর্মের জন্য সারাদিন বাইরে থাকে, ওই সারাদিন কিন্তু ওই নারীর কাছেই তারা থাকে, অর্থাৎ শাশুড়ির কাছে এবং ননদের কাছে থাকে ওই মেয়েটি। সেও নারী, তারাও নারী। তাদের সারাদিন এই মেয়েটির দোষ ত্রুটি, নতুন যে মেয়েটি বধূ বেশে আসছে অনেক স্বপ্ন নিয়ে, তাদের দোষ ত্রুটিকে তুলে ধরার চেষ্টা করে মা হিসাবে ছেলের কাছে, অথবা বোন হিসাবে সে ভাইয়ের কাছে। এই বারবার বারবার ঘ্যানর ঘ্যানর শুনতে শুনতে, অথবা তাদের অভিযোগ শুনতে শুনতে, ছেলেটির যে প্রিয়তমার প্রতি বা নতুন নববিবাহিত স্ত্রীর প্রতি যে ভালোবাসা, একসময় সেটি আস্তে আস্তে বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভে পরিণত হয়, এবং সে একটা বিরূপ ধারণা নিয়ে আস্তে আস্তে স্ত্রীর সাথে দূরত্ব তৈরি হয় এবং দুর্ব্যবহার করতে থাকে। তাহলে এই ক্ষেত্রে এই যে নারীটা যে নির্যাতনের শিকার হচ্ছে তার স্বামীর দ্বারা, তার পেছনে কিন্তু ইনডাইরেক্টলি দায়ী কিন্তু আরো দুজন নারী। অর্থাৎ নারীদের শত্রু কিন্তু নারী। আবার একটি ছেলে তার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা না পেয়ে, ভালো সেবা না পেয়ে, বা স্ত্রীর অবহেলা পেয়ে সে যখন আরেকটা মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেই মেয়েটি জানছে যে তার কিন্তু স্ত্রী আছে ঘরে, তারপরও ওই ছেলেটির মানে ভালো আচরণ দেখে, তার স্বভাব চরিত্র দেখে, তার অর্থনৈতিক সচ্ছলতা দেখে তার প্রতি আকৃষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে ওই মেয়েটি কিন্তু আরেকটি মেয়ের সে কি বলা যায়, সে তার সংসারের মধ্যে প্রবেশ করছে, এবং সেখানে গিয়ে সেই মেয়ের নারীর শত্রু নারী হিসাবে সে দাঁড়াচ্ছে। এটা আমরা আমাদের সমাজে প্রচলিতভাবে অহরহ দেখছি। এক্ষেত্রে তাহলে দেখা যায়, নারীরা যে ঢালাওভাবে পুরুষদেরকে শত্রু বলে চিহ্নিত করে, আসলে কিন্তু তা না। নারীদের শত্রু, নারীদের পেছনে, নারীদের অনুন্নয়নের পিছনে, তাদের এই যে ভাগ্যের বিড়ম্বনা বলে যা কিছু তারা বলতে চায়, তার পিছনে কিন্তু নারীরাও হাত আছে, নারীরাও দায়ী, ঠিক কিনা বলেন? আমরা যে দেখছি, যে আপনি দেখেন একটা পরিবারের মধ্যে 5-7 জন থাকে, হ্যাঁ, তার মা, তার ভাই বোন, তারা সবাই মিলে থাকে। ওই মেয়েটি কিন্তু তার পিতা মাতাকে ছেড়ে আসে, সবাইকে বাপ মা, স্বামীর মাকে, স্বামীর মাকে মা ডাকছে, স্বামীর বাবাকে বাবা ডাকছে, সেখানে তাদেরকে সেইভাবে মানে আপন করে নিতে। সেক্ষেত্রে ওই মেয়েটিরও যেমন দায়িত্ব কর্তব্য আছে তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করা, তাদেরকে ওই শ্বশুর শাশুড়ি বা ননদদের, তাদেরকে দায়িত্ব আছে মেয়েটিকে আপন করে সেইভাবে নেওয়া। সেই জায়গার যে ভেতরে যে সে কিছু মানে দোষ ত্রুটি খোঁজা, ছিদ্র অন্বেষণ করা, তাদের প্রতি অবহেলা, উদাসীনতা, হিংসা, এগুলোর কারণে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয়। এবং এটি নিয়ে আমরা তাদেরকে কুলাঙ্গার বলতে চাই এক কথায়, যারা এটি নিয়ে নভেল নাটক রচনা করে মানুষের কাছে সস্তা দামে বিক্রি করে মানুষের কাছে এটাকে টিকিয়ে রাখতে চায়, জিয়ে রাখতে চায়, এটা আমোদ ফুর্তির একটা বিষয় বলে, একটা বিনোদন বলে এটা চালাতে চায়, তারা কিন্তু সমাজের শত্রু। বরং হ্যাঁ, এটা যদি তুলে ধরে এর পাশাপাশি এটা সমাধানের রাস্তা যদি দিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠার যদি ব্যবস্থা করা হয়, সেটা নাটকে হোক, সিনেমায় হোক, আপনার উপন্যাসে হোক, সাহিত্যে হোক, তাহলে সেটাকে গ্রহণযোগ্য। কিন্তু আপনি এটাকে দিনের পর দিন আপনি 10,000 এপিসোড বানাচ্ছেন। একটা নাটকের এপিসোড হচ্ছে 10,000, মানে সেটা 20 বছর আগে শেষ হয়েছে, এটা আপনার মৃত্যুর পরেও চলতে থাকবে। এই যে ফাজলামি, ভণ্ডামি, এইটা যারা করছে তারা মানব জাতির কুলাঙ্গার আমরা মনে করি, অবশ্যই। এবং এইটার চর্চা ছড়াচ্ছে তারা, এই কুপ্রভাবে চর্চা ছড়াচ্ছে। যেমন একটা সিনেমা দেখে, ভালো সিনেমা দেখে, সেখানে যে কেউ কেউ আছে দেখবেন যে আমাদের সমাজে ওই ভিলেন যদি খুব বেশি চটকদারি অভিনয় করে, অনেকে ভিলেন হতে চায়, ভিলেনের মতো ওইরকম তার মানে আচরণ হয়ে যায়, এবং সে নিজেকে খুব গর্বিত মনে করে যে আমি একজন ভিলেন হয়ে গেছে, আমি ওর মতো, অমকের মতো ভিলেন হয়ে গেছে, অমকের মতো। এগুলো কিন্তু চর্চার বিষয় নয়। মূলটা হচ্ছে আমাদের সমাজের নারীরা যে বিভ্রান্ত হচ্ছে, তাদের অসচেতনতার কারণে, কিছু অশিক্ষার কারণে, এবং দারিদ্র্যের কারণে অনেক পরিবারের মেয়েদেরকে সাবালিকা হওয়ার আগেই নাবালিকা অবস্থায় বিবাহ দেওয়া হয়, বাল্য বিবাহ দেওয়া হয়। সেই বাচ্চাটি, সে তখনও বাচ্চা, সে তখনও মানে অন্য একটা পরিবারে গিয়ে কিভাবে অ্যাডজাস্ট করবে সেই জ্ঞান তার আসে না, তার আগে তাকে বিবাহ দেওয়া হয়, এবং সে
অল্প সময়ের মধ্যে সে অকাল মাতৃত্ব গ্রহণ করে, যার ফলে ওই বাচ্চা নিজেই বাচ্চা, সে আরেকটা বাচ্চাটাকে কিভাবে লালন পালন করবে। এই যার ফলে দেখা যাচ্ছে তার স্বাস্থ্য ভেঙে যায়, এমনকি মাতৃত্বের কারণে সে বাচ্চা জন্ম দিতে যে মারা যায়। বহু নারী কিন্তু এই বাল্য বিবাহের অকাল মাতৃত্বের কারণে সে মারা যায় এবং তার সন্তানও মারা যায় অনেক ক্ষেত্রে। এর জন্য কিন্তু আমাদের সামাজিক সচেতনতা দায়ী, এবং এর জন্য সরকারি আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। পারিবারিক ভাবে কিন্তু আমরা এটাকে উপেক্ষা করার চেষ্টা করি, বাল্য বিবাহকে উপেক্ষা করেই আমরা বিবাহ দিচ্ছি অহরহ। আর তাদেরকে দোষ দেবো কিভাবে? তারা মনে করে একটা মেয়েকে বিবাহ দিতে পারলে আমার সংসারের অন্তত একজন যে খানেওয়ালা কমলো, আমার খরচটা কিছু কমলো, গরিব মানুষ যারা তারা। কিন্তু সেই ক্ষেত্রে যদি তাদেরকে বোঝানো যেত বা সামাজিকভাবে সাপোর্ট দেওয়া যেত। আমরা মনে করি যে বিধবা ভাতা দিচ্ছেন, কিন্তু ওই মেয়েটির জন্য ভাতা দেওয়া উচিত যে মেয়েটিকে অন্তত পক্ষে সাবালিকা না হওয়া পর্যন্ত, 18 বছর বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তার লেখাপড়া ভরণ পোষণের জন্য সামাজিকভাবে তাকে একটা ভাতা দেওয়া উচিত, যাতে ক্ষুধার কারণে দারিদ্র্যের কারণে তার পিতামাতা এই নাবালিকা অবস্থায় বিবাহ দিতে বাধ্য না হয়। আবার এইসব মেয়েদেরকে কিন্তু ফুসলিয়ে এরা অনেকে নারী পাচার করে দিচ্ছে, নিয়ে যৌনপল্লীতে বিক্রি করছে। অনেককে আবার প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে অনেক ছেলেরা সুন্দরী সুন্দরী গরিবের মেয়েগুলোকে নিয়ে যে বিবাহ করে নিয়ে পতিতা পল্লীতে বিক্রি করে। আপনার মনে নেই আমরা ওই উদ্ধার করেছি তো আমরা, ইন্ডিয়ায় নিয়ে ভারত থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি। আচ্ছা, তারপরে বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে মিডল ইস্টের বিভিন্ন দেশে পাঠানো হয় নারীদেরকে। সেখানে বলা হয় ময়না উচ্চ ভালো বেতন দিবে, খুব সুন্দর খাওয়া পাওয়ার পরিবেশ, কিন্তু সেখানে যে তাদের যৌন দাসী বানায়, নির্মম ভাবে তাদের পরে পাশবিক ভাবে অত্যাচার করা হয় এই নারীদের করে। আমরা ফিরিয়ে এনেছি লিবিয়া থেকে, সৌদি থেকে ফিরিয়ে এনেছি এম্বাসির সহযোগিতায়, হ্যাঁ, মানবাধিকার সংস্থা থেকে। এই যে কাজগুলো ঘটছে আমাদের, এর পেছনেও যে দেখেন অনেক নারীরাও দায়ী, পুরুষরাও দায়ী। আমাদের সমাজের অসচেতনতা দায়ী, কুশিক্ষা, অশিক্ষা, এবং তার পিছনে কিছু এই আমাদের সমাজের মধ্যে সুযোগ সন্ধানী লোকরা থাকে সবসময়। তারা কিন্তু এটার ব্যাপারে সবসময় ওত পেতে থাকে যে কিভাবে একটা নারীকে, একটা মেয়ে, উঠতি বয়সের সুন্দরী মেয়ে, কিভাবে তাকে ঘায়েল করা যায়, কিভাবে তাকে গ্রিফে নিয়ে তাকে বিক্রি করা যায় যৌনপল্লীতে অথবা পাচার করা যায়। কিন্তু যদি মা সচেতন হতো, এক মুঠ ভাত কম খেয়ে হলেও যে আমার মেয়েটাকে একটু লেখাপড়া শেখাই, আমার মেয়েটাকে একটা যোগ্য পাত্র না পাওয়া পর্যন্ত অথবা সাবালিকা না হওয়া পর্যন্ত আমি বিবাহ দিব না, পূর্ণ ম্যাচিউরটা না আসলে। এখন আরেকটা উপদ্রব সৃষ্টি হয়েছে, টাচ মোবাইল। সবার হাতে হাতে টাচ মোবাইল এসে গেছে, যার জন্য পরকীয়া বেড়ে গেছে। নারীদের কারণে নারীদের সংসার ভেঙে যাচ্ছে। এই নারীদের কারণে যে নারীদের সংসার ভেঙে যাচ্ছে, এর জন্য কিন্তু 80% নারীরা দায়ী, 20% পুরুষরা দায়ী। কারণ যে নারীটা এখানে আসছে 3-4টে বাচ্চা ফেলে রেখে, সে জানছে যে এই ছেলেটা মিথ্যা কথা বলছে, সে তাকে প্রলুব্ধ করছে, সে কিন্তু তার ফাঁদে পড়ে তার সাজানো সংসার ফেলে সোনা দানা টাকা পয়সা নিয়ে একটা মানে ফাঁদে পা দিচ্ছে, এবং সে সেখান থেকে প্রত্যাখ্যিত হয়ে যখন যায় তখন তার সব কুল হারা হয়ে যায়। সে না পায় স্বামীর কুল, না পায় পিতার কুল, রাস্তায় তখন নেমে যায় এবং এক পর্যায়ে তাকে একেবারে যৌনপল্লীতে যে তাকে আশ্রয় নিতে হয়। এই ভুলগুলো, এইগুলোকে আমাদের সমস্যা হিসাবে অ্যাড্রেস করতে হবে, চিহ্নিত করতে হবে, এবং সমাধান করার জন্য আমাদের যে এনজিও গুলো আছে, আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, শিশু ও নারী বিষয়ক মন্ত্রণালয় আছে, এবং অন্যান্য প্রশাসনিক মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, সমন্বিতভাবে সচেতনভাবে কাজ করতে হবে, যাতে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এ বিষয়ে আমরা আরো কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে আরো কিছু মূল্যবান তথ্য দিব।